বিয়ে আমাদের সকলের জীবনের এক নতুন আশার গল্প, এক নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু সেই বিয়ে যদি ভালোবাসার সম্পর্কের বদলে হয়ে দাঁড়ায় একটি অর্থনৈতিক চুক্তি, তবে সেই বিয়ের পরিণতি হয় ভয়ঙ্কর। রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা শুধু একটি গল্প নয়, এই এক নীরব আর্তনাদ, যা আজও দেওয়ালের ফাঁক গলে আমাদের কানে এসে পৌঁছায়। চলুন সেই নীরবতার ভেতরে ঢুকে পড়ি, শুনি এক নারীর গল্প, যার অপরাধ ছিল শুধু এইটুকু, সে মানুষ ছিল, পণ্য নয়। গল্প শুরু হয় এক সাধারণ কিন্তু আদরের পরিবার থেকে। রামসুন্দর মিত্রের 5 ছেলের পর জন্ম নেয় এক কন্যা। বাপ মা আদর করে নাম রাখেন নিরুপমা। এমন শৌখিন নাম তাদের গোষ্ঠীতে আগে কখনো শোনা যায়নি। নিরুপমা বড় হয়ে ওঠে, সুন্দরী, বুদ্ধিমতী, স্নেহময়ী। তার বিয়ে ঠিক হয় এক বনেদি ঘরে, রায়বাহাদুরের একমাত্র ছেলের সঙ্গে। বরপক্ষ দাবি করে 10,000 টাকা আর প্রচুর দান সামগ্রী। রামসুন্দর কোনো বিবেচনা না করে রাজি হয়ে যান। এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না, এই ভাবনায় তিনি সব কিছু বাজি রাখেন। কিন্তু টাকা জোগাড় হয় না। বাড়ি বাঁধা, জমি বিক্রি, ধার, সব করেও 6-7 হাজার বাকি থেকে যায়। বিবাহের দিন উপস্থিত, সভায় তুমুল গোলযোগ। রামসুন্দর রায়বাহাদুরের পায়ে ধরে কাঁদেন, শুভ কার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দেব। কিন্তু রায়বাহাদুর নির্দয়, টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না। অন্তঃপুরে কান্নার রোল ওঠে, আর সেই কন্যা নিরুপমা চেলি পরে, গহনা পরে, কপালে চন্দন লেপে চুপ করে বসে আছে। তার চোখে ভাবী শ্বশুরকুলের প্রতি কোনো অনুরাগ নেই। ঠিক তখনই বর অর্থাৎ রায়বাহাদুরের ছেলে বাপের অবাধ্য হয়ে বলে ওঠে, কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না, বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব। অতএব বিবাহ হয়, কিন্তু বিষণ্ণ নিরানন্দভাবে। শ্বশুরবাড়ি যাওয়ার সময় বাপ নিরুপমাকে বুকে জড়িয়ে কাঁদেন। নিরু ফিসফিস করে জিজ্ঞাসা করে, তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা? রামসুন্দর চোখের জল মুছে বলেন, কেন আসতে দেবে না মা, আমি তোমাকে নিয়ে আসব। কিন্তু শ্বশুরবাড়িতে নিরুপমার জীবন হয়ে ওঠে নরক। রামসুন্দর মেয়েকে দেখতে গেলে চাকররাও তাকে নিচু নজরে দেখে। অন্তঃপুরে প্রতি মুহূর্তে খোঁটা। শাশুড়ির আক্রোশে খাওয়া পড়ার যত্ন নেই। প্রতিবেশিনী যদি বলে, আহা কি শ্রী, শাশুড়ি ঝংকার দিয়ে ওঠে, শ্রী তো ভারী, বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত। নিরুপমা সব সহ্য করে, ঘরে দরজা বন্ধ করে কাঁদে। আর বাপ ঋণের ভারে চাপা পড়ে যান, বাড়ি বিক্রির চেষ্টা করেন, কিন্তু ছেলেরা কাঁদতে কাঁদতে বাধা দেয়। শেষে সুদে ধার করে টাকা জোগাড় করেন। নিরু বাপের শুকনো মুখ দেখে সব বোঝে। একদিন বলে, বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও। রামসুন্দর কয়েক হাজার টাকা নিয়ে শ্বশুর বাড়ি যান, কিন্তু রায়বাহাদুর হাসতে হাসতে ফিরিয়ে দেন। নিরুপমা বাপকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি যদি আর 1 পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না, এই তোমার গা ছুঁয়ে বললুম। সে বোঝে টাকা দিলে অপমান আরও বাড়বে। টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? নিরুপমার স্বামী ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অন্যত্র চলে যায়। শাশুড়ির অবহেলায় সে অসুস্থ হয়ে পড়ে। শাশুড়ি বলে, ওর সমস্ত ন্যাকামি। মৃত্যুশয্যায় নিরু শুধু বলে, বাবাকে আর আমার ভাইদের একবার দেখব মা। কিন্তু কেউ শোনে না। শেষ পর্যন্ত সে চলে যায়।
চুপচাপ নীরবে যেন ঋণ শোধ করে দিয়ে। মৃত্যুর পরও অপমান কমে না। অন্ত্যেষ্টিক্রিয়া হয় বড় আড়ম্বরে, যেন সমাজকে দেখানো। আর তারপর রায়বাহাদুর নতুন বিয়ে ঠিক করেন। শেষ লাইনে রবীন্দ্রনাথ লেখেন, এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। এই একটি বাক্যে যৌতুক প্রথার সমস্ত নির্মমতা, সমস্ত বিদ্রূপ ধরা পড়ে। দর্শকবৃন্দ, এই গল্প শেষ হয় নিরুপমার মৃত্যুতে, কিন্তু তার যন্ত্রণা আজও আমাদের মধ্যে বেঁচে আছে। রবীন্দ্রনাথ শুধু গল্প বলেননি, তিনি আমাদের আয়না দেখিয়েছেন। নিরুপমা যেন প্রতিটি সেই মেয়ের প্রতীক, যার জীবন টাকার হিসাবে মাপা হয়। তার আত্মত্যাগ, তার নীরব প্রতিবাদ। আমি কি কেবল একটা টাকার থলি? এই প্রশ্ন আজও আমাদের বিবেককে নাড়া দেয়। পিতা রামসুন্দরের অসহায়তা, শাশুড়ির নিষ্ঠুরতা, সমাজের নীরব সম্মতি, সব কিছু আমাদের বলে এই প্রথা মানুষকে মানুষ থেকে আলাদা করে, ভালোবাসাকে ব্যবসায় পরিণত করে। হৃদয় থেকে বলছি, আজ যদি আমরা এই গল্প শুনে চোখ মুছি আর ভুলে যাই, তাহলে নিরুপমার মৃত্যু বৃথা। আসুন আমরা প্রতিজ্ঞা করি, কোনো মেয়ের জীবন আর দেনা পাওনার খাতায় লেখা হবে না। যৌতুক নয়, শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, এটাই তো প্রকৃত পণ। রবীন্দ্রনাথের এই গল্প আমাদের শেখায়, সমাজ পরিবর্তন শুরু হয় একটি হৃদয় থেকে। নিরুপমা চলে গেছে, কিন্তু তার কণ্ঠস্বর আজও গর্জে ওঠে। আমার মর্যাদা টাকায় নয়, মানুষে।